সো তাহলে এরপর দেখ আমরা দেখেছিলাম যে ওই যে থিওরি গুলোর পর যাকে আমরা সবথেকে বেশি ক্রেডিট দেব এই ইনহেরিটেন্সের ব্যাপারে কন্ট্রিবিউট করার জন্য তিনি ছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। এই জায়গায় তোদের কয়েকটা ইয়ার মনে রাখতে লাগবে, লাইক মেন্ডেলের বার্থডে কবে ছিল? ইট ওয়াজ জুলাই 22nd 1822। ঠিক আছে, the Mendel was born on July 22nd 1822, right? এবং বেসিক্যালি তিনি একজন মঙ্ক ছিলেন এবং তিনি পাইসাম স্যাটিভাম পি প্লান্ট তার উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। তোরা জানিস পাইসাম স্যাটিভাম এই গার্ডেন পির উপর তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন অলমোস্ট 7 ইয়ার্স ধরে। বাট প্লিজ রিমেম্বার, তিনি কিন্তু তার ওই এক্সপেরিমেন্ট করাকালীন কোনো থিওরি দিয়ে যেতে পারেননি। and that year যদি আমাদের কাছে জানতে চায় 1858 to 1864, 1858 to 1864 একদম এফেক্টিভ টাইম অফ এক্সামিনেশন। আর 1856 to 1858 তিনি সিলেকশন করছিলেন যে কোন প্ল্যান্ট বা কোন অর্গানিজমস এর উপর কাজ করলে তিনি খুব ফাস্টার রেজাল্ট পাবেন। কোয়েশ্চেনটা দুটো ভাগে এই কারণে আসে। এক্সপেরিমেন্টাল ইয়ার যদি থ্রুআউট বলে 1858 থেকে 1864, আর যদি বলে সিলেকশন অফ দ্য এক্সপেরিমেন্টাল অবজেক্ট সেটা হচ্ছে 1856, রাইট? এবং এই ক্ষেত্রে 1864 অবধি তিনি কাজ করার পর তিনি শুধুমাত্র ডেটা গুলোকে পয়েন্ট আউট করেছেন। মানে তিনি বারবার র্যাপিডলি ক্রস করাচ্ছেন আর সেই ক্রস থেকে কি কি ডেটা পাওয়া যায় সেগুলোকে শুধু জট ডাউন করেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট তিনি ইন্টারপ্রিট করতে পারেননি। and unfortunately 1865 এ মেন্ডেল মারা গেলেন। ঠিক আছে, তো তাহলে এই অবস্থাতে মেন্ডেল কি রেখে গেলেন আমাদের জন্য? তার শুধুমাত্র ডেটা, শুধুমাত্র কিছু নাম্বার, কিছু জেনোটাইপিক ফর্মুলা, যেগুলো ওই অবস্থাতেই কিন্তু ক্লোজ হয়ে যায়। বাট এর প্রায় 35 বছর বাদে, আফটার 35 ইয়ার্স, মেন্ডেলের 3 জন ফলোয়ার্স তারা আবার নতুন করে স্টাডি করা শুরু করলেন। এবং এই যে 3 জন ফলোয়ার্স, তাদের নাম কার্ল ফোরেন্স, হুগো দা ফ্রিজ, এটা নিয়ে অনেক ডাউট আছে। 1865 কেউ বলছে, 1884 কেউ বলছে। মেন্ডেলের যে অটোবায়োগ্রাফি সেখানে বলা হচ্ছে 1884, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আছে। কিন্তু এক্সপেরিমেন্টের রেসপেক্টে বলা হয়েছে যে 1865 এর উপর ওর উপর আর কোনো কাজ হয়নি। ও বেঁচে ছিল, কিন্তু ওই যে বলছি যে ওর নিজের যে জবানবন্দি সেখানে বলা আছে 1865 এ নাকি ওনার ডেট, আর কিছু কিছু বই বলছে 1884 এ ডেট হয়েছে। এবং সেখানে তুই মেন্ডেলিজমের যখন ওই পুরো পার্টটা যখন দেখবি সেখানে পুরো ক্লিয়ারলি বলা রয়েছে আফটার 35 ইয়ার্স লেটার ইন দ্য ইয়ার অফ 1900 কার্ল ফোরেন্স, হুগো দা ফ্রিজ এন্ড শেমার তিনজন মিলে ওই কাজটাকে আবার রিওপেন করল এবং তারা এই কাজগুলোকে আবার রিস্টাডি করতে গিয়ে ইন দ্য ইয়ার অফ 1901 ফার্স্ট নেচার ম্যাগাজিনে মেন্ডেলের ওই ডেটাগুলো থেকে যে অবজারভেশন তারা অফিশিয়ালি পাবলিশ করল, the form of Mendelism,
তারা ইচ্ছে করলেই সেই গাছগুলোকে নিজেদের ক্রেডিট নিতে পারতেন, কিন্তু তারা নিলেন না। তারা এন্টায়ার ক্রেডিট কিন্তু গ্রেগর জোহান মেন্ডেলকেই দিলেন, এবং তারা যে রুলস গুলো দিলেন সেই রুলস গুলোকে অ্যাজ এ হোল আমরা বললাম ল অফ ইনহেরিটেন্স অর ল অফ মেন্ডেলিজম, রাইট? এই ল অফ মেন্ডেলিজম বা ইনহেরিটেন্সের এই জায়গা থেকে মেন্ডেল যখন কাজ করেছিলেন, তার যে ইনফরমেশন শীট গুলো ছিল সেখানে প্রচুর টার্ম আমরা পেয়েছিলাম, মানে এনারা পেয়েছিলেন। তো সেই টার্ম গুলো আমরা আগে দেখি। এই জায়গা থেকে মেন্ডেল যে ডেটাগুলো ইউজ করলেন, তিনি ফার্স্ট ইউজ করলেন ক্রোমোজোম, লোকাস, ফ্যাক্টর, ট্রেট, রাইট? এই চারটে টার্মের মানে কি, ক্রোমোজোম কাকে বলে অলরেডি আমরা জানি, এবং সেই ক্রোমোজোমের মধ্যে এটা যদি একটা ক্রোমোজোম হয় তাহলে এই ক্রোমোজোমে কিছু স্পেসিফিক সাইট আছে। তো দিস সাইটস আর কল্ড লোকাস, ঠিক আছে, যার মধ্যে বিভিন্ন ক্যারেক্টারকে কন্ট্রোল করার জন্য বসে রয়েছে ফ্যাক্টর, এবং এই যে ফ্যাক্টর এই ডিটারমাইন করছে, সে ফর এক্সাম্পল ইট ইজ দ্য ফ্যাক্টর, আর এই ফ্যাক্টর ডিটারমাইন করে এক একটা ক্যারেক্টারকে, এই ফ্যাক্টর এক একটা ক্যারেক্টারকে ডিটারমাইন করে, রাইট? কথা কি না, আমি বলছি প্লান্টের হাইট, এটা একটা ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারটা দুটো এক্সপ্রেসিবল ফর্ম হতে পারে, আইদার প্লান্ট ইজ টল অর ডোয়ার্ফ। তাহলে এই যে দুটো অল্টারনেটিভ ফর্ম, এই যে একটা ক্যারেক্টারের দুটো অল্টারনেটিভ ফর্ম, দ্যাট আর কল্ড ট্রেট। বোঝা গেল? তাহলে ক্যারেক্টার হচ্ছে স্পেসিফিক ফিচারটা, ট্রেট হচ্ছে তার অল্টারনেটিভ ফর্ম, আর এই ট্রেটকে কন্ট্রোল করছে যে দ্যাট আর কল্ড অ্যালিল অর অ্যালিলোমর্ফ। ঠিক আছে? তাহলে এটা আমার একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এটা ধর একটা লোকাস, এটা একটা লোকাস, এটা একটা লোকাস, এন্ড এই লোকাসের উপর রয়েছে ফ্যাক্টর। এই ফ্যাক্টরের দুটো অল্টারনেটিভ ফর্ম রয়েছে যাদেরকে আমরা বলছি অ্যালিল অর অ্যালিলোমর্ফ। ফ্যাক্টর ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, অ্যালিল অর অ্যালিলোমর্ফ দুটো ট্রেট কে ডিনোট করে থাকছে, রাইট? তাহলে এইবার এই যে আমার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে আমরা দুটো টাইপে স্টাডি করছি। নাম্বার 1 ফেনোটাইপিক, তোরা জানিসই, আমি তবুও একবার রিভাইজ করিয়ে নিচ্ছি, এন্ড জিনোটাইপিক। তো ফেনোটাইপিক এন্ড জিনোটাইপিক এই টার্মটার মানে কি হয়ে গেল? ফেনোটাইপ মানে এক্সটার্নাল ফিচার, অর্থাৎ কি না, আমি ধর এই গাছটাকে দেখছি, তো এই গাছটা লম্বা না বেটে সেটা আমি বাইরে থেকে দেখেই বুঝতে পারবো, এবং তখন যে ফর্মটাকে আমি এক্সটার্নালি ভিজিবল করলাম দ্যাট ইজ কল্ড ফেনোটাইপিক ক্যারেক্টার। বাট আমি বলছি লম্বা, কিন্তু এই লম্বার জন্য তার কোন ফ্যাক্টর দায়ী, তার কোন অ্যালিল দায়ী, সেটাকে যখন আমরা অ্যানালাইসিস করব তখন তাকেই বলবো তার জেনোটাইপ। তার মানে the genetic constituent of the character is called genotype and the expressible form of the character is known as phenotype, right? তো এইবার এই জায়গা থেকে এই যে ক্যারেক্টার গুলো তাদেরকে আমরা আবারও ডিভাইড করছি ডমিন্যান্ট এন্ড রিসেসিভ, প্রকট এবং প্রচ্ছন্ন। ডমিন্যান্ট কাকে বলছিস তুই? তো যখন দুটো ক্যারেক্টার, মানে যখন দুটো ট্রেট আসছে, লাইক আমি বলছি টল এন্ড ডোয়ার্ফ, তো এই টল এন্ড ডোয়ার্ফের মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো একটা ফর্ম অলওয়েজ এক্সপ্রেস হয়, এন্ড তার যদি জিনোটাইপকে আমরা অ্যানালাইসিস করে থাকি তাহলে দেখবো দ্যাট আর ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার, এবং সেই ক্যাপিটাল লেটারের কিভাবে আমরা ডিনোট করছি, যে ফার্স্ট লেটার যেটা সেটাকে আমি ক্যাপিটাল ফর্মে লিখবো। অর্থাৎ কিনা টল যদি আমরা ক্যাপিটাল লেটার হিসেবে ডিনোট করে থাকি তাহলে দ্যাট আর অলওয়েজ ডিনোটেড বাই ক্যাপিটাল কি, ক্যাপিটাল টি।
and এর অল্টারনেটিভ ফর্ম ডোয়ার্ফ তোরা জানিস, তাকে আমরা ডিনোট করে থাকি স্মল লেটার দিয়ে স্মল টি হলো। তো যেটা ডমিনেন্ট ক্যারেক্টার আমার, সে সবসময় যে ক্যারেক্টারটাকে সাপ্রেস করে রাখবে, দ্যাট ইজ কল্ড রিসেসিভ ক্যারেক্টার। তাই তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাকেই বলবো যার এক্সপ্রেশন হচ্ছে না জেনারেলি, তার কারণ তার যে ডমিনেন্ট ক্যারেক্টার ও তাকে চেপে রাখছে, সাপ্রেস করে রাখছে। তো তাহলে আমরা এখান থেকে ফেনোটাইপ, জেনোটাইপ, ডমিনেন্ট এন্ড রিসেসিভ দুটো টার্ম পেলাম। বাট এটা বাদ দিয়েও আমরা দেখ আবারও দুটো টার্ম পাচ্ছি, হোমোজাইগাস এন্ড হেটেরোজাইগাস। homozygous and heterozygous। তো homozygous মানে আমি যখন কোন একটা ক্যারেক্টারের জেনোটাইপিক অ্যানালাইসিস করলাম, যখন কোন একটা ক্যারেক্টারের জেনোটাইপিক অ্যানালাইসিস করেছি, তখন সেই জায়গা থেকে আমরা বলছি if that contain same set of allele then they are called homozygous। like capital T দুটোই টল, মানে দুটোই ক্যাপিটাল লেটারকে ডিনোট করছে, তার মানে সেটা অলওয়েজ প্রোডিউস টল ক্যারেক্টার। স্মল টি একই জেনোটাইপ রয়েছে, দ্যাট ডিনোটস ডোয়ার্ফ ক্যারেক্টার। তাহলে যদি কোনো জেনোটাইপে সেম সেট অফ অ্যালিল থাকে তখন তাদেরকে তুই বলবি হোমোজাইগাস। কিন্তু যদি কোনো জেনোটাইপিক অ্যানালাইসিস করার সময় if it contain one dominant and one recessive allele, একটা ক্যাপিটাল টি আর একটা যদি স্মল টি থাকে তখন তাকেই তোরা বলবি হেটেরোজাইগাস, রাইট? তো তাহলে ক্যাপিটাল টিও যেরকম হোমোজাইগাস, স্মল টিও হোমোজাইগাস। এবং একে তখন বলবো তখন বলবো হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস রিসেসিভ, রাইট? রিসেসিভ যদিও একই হয় বাট তবুও হোমোজাইগাস কথাটা ইউজ করতে লাগবে আমাদের। বাট হেটেরোজাইগাসের ক্ষেত্রে কি লিখবো? ক্যাপিটাল টি স্মল টি হলো। এইবার আবারও দুটো টার্ম আমাদের আসছে, monohybrid and dihybrid cross। monohybrid and dihybrid cross। monohybrid cross মানে যে ক্রসে শুধুমাত্র আমরা one pair of contrasting ক্যারেক্টারের রেসপেক্টে মিট করাবো, দ্যাট ইজ কল্ড monohybrid cross। মানে তুই বলছিস একটা টল প্লান্টের সাথে একটা ডোয়ার্ফ প্লান্টের মেটিং করিয়েছিস, তাহলে একে বলছিস monohybrid cross হলো। বা ডাইহাইব্রিড ক্রস মানে কি? যখন two pair of contrasting character is our consideration, আমি যখন দু জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে মেটিং করাবো তখন তাকেই বলবি ডাইহাইব্রিড ক্রস, রাইট? তো তাহলে এই টার্মগুলো কিন্তু মেন্ডেল ইউজ করলেন তার এক্সপেরিমেন্টের জন্য, এবং সেই জায়গা থেকে আমরা ফার্স্ট দেখবো মোনোহাইব্রিড ক্রসকে। এইমাত্র আমি বলেছিলাম একটা মোনোহাইব্রিড ক্রস মানে যেখানে ওয়ান পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার এর মধ্যে আমরা মেটিং করিয়েছি। তো সেখানে আমি বলেছি ক্যাপিটাল টির সাথে মেন্ডেল সিলেক্ট করিয়েছিলেন স্মল টি এবং এখান থেকে if it is the parental progeny p generation, parental generation, তাহলে এখান থেকে গ্যামেট তৈরি করলো ক্যাপিটাল টি, এখান থেকে গ্যামেট তৈরি করলো স্মল টি, and this capital T and this small t meet with each other, দুটো গ্যামেট মিট করলো এবং তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা চলে আসলো আমার F1, তাই না? ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এবং এই ফার্স্ট ফিলিয়াল জেনারেশন ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি all the members are tall but this heterozygous, তাই তো রে? So they are heterozygous tall।
কিন্তু এরপর এই ক্যাপিটাল ডি স্মল ডির মধ্যে যদি আমরা সেলফিং করাই তাহলে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ডি স্মল ডি, তাহলে এখান থেকে আমার দুটো করে গ্যামেট তৈরি হচ্ছে এবং এই দুটো করে গ্যামেটকে যখন আমরা চেকার বোর্ডে রেখেছিলাম তো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ডি স্মল ডি স্মল ডি স্মল ডি, এই ছিল আমাদের চেকার বোর্ড এবং সেখান থেকে আমরা ফেনোটাইপ পেয়েছিলাম। এটা একটা টল, এটা একটা টল, এটা একটা টল, সো টল ইজ টু ডোয়ার্ফ 3:1, বাট এরই যখন জেনোটাইপ দেখেছিলাম সেখানে এটাকে আমরা বলেছিলাম 1:2:1, অর্থাৎ কিনা ক্যাপিটাল টি is to capital T small t is to small t small t, 1:2:1, রাইট? তো তার মানে একটা নরমাল মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা অলওয়েজ বলবো phenotypic ratio 3:1 and the genotypic ratio is 1:2:1। কিন্তু এই জায়গা থেকেই আমরা এইবার দেখবো কিছু টার্ম। ব্যাক ক্রস, রাইট? তো ব্যাক ক্রস কাকে বলে? ব্যাক ক্রস কাকে বলে? If the cross is made between F1 progeny with any of the parent, আমি এখানে লিখছি F1 এর সাথে any of the parent, any of the parent যদি আমি ক্রস করাই তাকে আমরা বলবো ব্যাক ক্রস। মানে ক্যাপিটাল ডি স্মল টির সাথে আমি যদি ক্যাপিটাল ডি করাই অথবা স্মল টির সাথে করাই তাকেই আমরা বলবো ব্যাক ক্রস। But please remember, this back cross is divided into two types. Number one, test cross. Test cross মানে F1 individual এর সাথে যদি রিসেসিভ প্যারেন্টের আমরা ক্রস করাই, অর্থাৎ কিনা ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি আমরা স্মল টির ক্রস করাই, then it is test cross. And what will be the ratio? It is 1:1. খাতায় করে দেখ ক্যাপিটাল টি স্মল টি, তাহলে দেখ দুটো টল দুটো ডোয়ার্ফ তৈরি হবে, তাই তো? প্লিজ রাইট ডাউন ইন দ্য চ্যাট বক্স। তো তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে that ratio is 1:1 হলো। কিন্তু এই জায়গাতেই দেখ আমরা যদি আউট ক্রস কাকে বলে বলবো, F1 এর সাথে ডমিন্যান্ট প্যারেন্টের যদি আমরা মেটিং করাই, F1 এর সাথে যদি ডমিন্যান্ট প্যারেন্টের মেটিং করাই তখন তাকেই বলবো আউট ক্রস। তার মানে ক্যাপিটাল টি স্মল টি into capital T, and see the result. All the members are tall. There is no dwarf progeny. তাহলে আমাদের কোয়েশ্চেনে যদি জানতে চায় tall is to dwarf ratio, it is 4:0, isn't it? আর যদি জেনোটাইপিক কনস্টিটিউয়েন্ট হিসেবে জানতে চায় তাহলে দেখ সেখানে কি আসবে, দুটো ডমিন্যান্ট টল মানে একদম পিওর হোমোজাইগাস আর দুটো হেটেরোজাইগাস, সো 1:1, রাইট? তাহলে এখান থেকে এবার চলে যাব নিউমেরিক্যাল। রাইট ডাউন দ্য কোয়েশ্চেন নাম্বার 1। In a monohybrid cross, খাতায় লেখ, আমি এটা বলছি সেটা লেখ। In a monohybrid cross, 81 are tall plant, 81 are
tall plants and 80 are dwarf plants. 80 are dwarf plants. What will be the genotype of the parental progeny? No. What will be the genotype of the parental progeny? Question number 2. In a monohybrid cross, 200 plants are produced. In the F2 progeny, in the F2 progeny, 200 plants are produced in the F2 progeny. Find out the number of recessive. Find out the number of recessive progeny produced in the F2 progeny. Find out the number of recessive progeny. Clear? And in the third question, in a monohybrid cross, 91 are tall plants. 91 are tall plants. Find out the type of cross and its parental progeny. If 92 progenies are produced in F2 progeny. আমি একটু বাদে কল করে নিচ্ছি। Around 5. So in the F2 আমি তখন থেকেই অ্যাকচুয়ালি আমার শুরু হয়েছে। আমি আমাকে তখন জাস্ট ইনফর্ম করেছিলাম ক্লাস। আজকে তো নেই, কালকে ফ্রাইডে। ঠিক আছে, তোরা কোয়েশ্চেন, ঠিক আছে, তোরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস তো? আমাদের টোটাল প্রজনীতে 92 in a monohybrid cross 91 progenies are available. তখন বলিস 91 dominant progenies are available. Find out the type of cross and parental genotype. ঠিক আছে, এতটাই ওকে। Find out the type of cross and parental genotype. 92 লাগবে, এটা বললে পরে তোরা কনফিউজ হবে। Genotype. না, আমি তোদের আনসারের জন্য অপেক্ষায় বসে আছি। তোদের চ্যাট বক্সে হয়ে গেলে পরে লিখবি। আমাদের টাইম 3টে কোয়েশ্চেনের জন্য 5 মিনিট ম্যাক্সিমাম, তাও নেওয়া উচিত নয়, 2.5 মিনিট নেওয়া উচিত। 4:08, 4:12-তে আমি নেব আনসার।
In a monohybrid cross, third question আমি repeat করছি, 91 dominant plants are available in F2 progeny. Find out the type of cross and parental genotype. Just 2 minutes left. One minute. Time শেষ পেরেছি। তো দেখে নি, প্রতীক্ষা আমাকে আনসার পাঠিয়েছে চ্যাট বক্সে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে ছিল monohybrid cross-এ 81 are tall plant and 80 are dwarf plant. What will be the genotype of the parental progeny? তো এই ক্ষেত্রে আমাদের বলেছে 81 tall, 80 dwarf, right? Then 81 আর 80 যদি tall is to dwarf হয়, that means it comes 1:1 ratio. So তাহলে 1:1 ratio আর 1:1 ratio কার ক্ষেত্রে আসে? monohybrid test cross-এর, রাইট? তাই তো রে, তাহলে monohybrid test cross মানে তার জিনোটাইপ প্যারেন্টাল প্রজেনি কি? ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি স্মল। শুধুমাত্র স্মল টি হবে না কিন্তু, বা শুধুমাত্র ক্যাপিটাল টি স্মল টিও হবে না। প্যারেন্টাল মানে আমার তো দুজনকেই দরকার। তারপরে question number 2. In a monohybrid cross, 200 plants are produced. Find out the recessive progeny. তাহলে জেনোটাইপিক রেশিও আমরা দেখেছিলাম 1:2:1। রিসেসিভ এর নাম্বার কত? 1/4, তাই তো? তাহলে 200 into 1/4 মানে 50। এটা ঠিক আছে। হলো question number 3, কি হবে आंसर? Yes, it is outcross. আমার শুধুমাত্র এখানে টল প্লান্টের নাম্বার বলেছে 91, ডোয়ার্ফ এর নাম্বার কিচ্ছু বলিনি আমি। তাহলে 91 যদি টল হয় মানে অল দা মেম্বারস আর টল বলেই আমরা কনসিডার করছি। আর সব মেম্বার টল কখন হবে? একটা আউটক্রস এর ক্ষেত্রে। আর আউটক্রস এর ক্ষেত্রে প্যারেন্টাল জেনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি, স্মল টি এন্ড ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। ক্লিয়ার? তিনটে কোয়েশ্চেন কেউ আছে যার তিনটেই ঠিক হয়েছে?
তো তাহলে এইটুকুন পার্টে অসুবিধা নেই তো, আমরা তারপরের পার্টে যাব ইন দ্য নেক্সট স্লাইড। আমি রেকর্ডিংটা অফ করলাম, তোরা আমাকে বল কোনো ডাউট থাকে